হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 35টি বিরাট বড়সড় আপডেট। আজ ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ। আগামী এক মাসের মধ্যেই গোটা দেশ জুড়ে হতে চলেছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগেই সমস্ত রাজনৈতিক দল একদিকে যেখানে একের পর এক বড় বড় সুখবর প্রতিশ্রুতির ঘোষণা করেই চলেছে, ঘুঁটি সাজাতে ব্যস্ত, ঠিক তখনই বেরিয়ে আসলো গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের এক চমকপ্রদ অপিনিয়ন পোল। কোন কোন রাজ্যে কোন দল কটি আসন পেতে চলেছে, বিজেপি একা কটি আসন পাবে, তৃণমূল কটা আসন পেতে চলেছে এবং মহাজোট ইন্ডিয়ার ঝুলিতে কত আসন যেতে চলেছে, বেরিয়ে আসলো এবার এক বিরাট বড় অপিনিয়ন পোল। আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। শুধু তাই নয়, এইদিকে আবার সংশোধিত নাগরিকত্ব আইন পাওয়া ব্যক্তিরা দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন্স তকমা পাবেন কিনা এবং যাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে তারা যদি আবেদন না করেন তাহলে তাদের কি হবে, খোলসা করে সমস্ত কিছু নিয়ম জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইদিকে এখনও চলছে দল বদলের খেলা। আজও ভেঙে চুরমার হয়ে গেছে গোটা তৃণমূল দল। একের পর এক বড় বড় নেতা মন্ত্রীরা দল ত্যাগ করতে শুরু করেছেন। অর্জুন সিং থেকে শুরু করে দিব্যেন্দু অধিকারী, একাধিক তৃণমূল নেতা যোগদান করলেন বিজেপিতে। এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পেছন থেকে ধাক্কা দেওয়ার আসল ষড়যন্ত্রের পিছনে কার হাত রয়েছে সেই রহস্যের সন্ধান করে দিলেন এবার তৃণমূলে। এইদিকে আবার শেখ শাহজাহানকে নিয়ে আবার নতুন করে বিরাট বড় চাপে পড়ল গোটা তৃণমূল। একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সুখবরের ঘোষণা করে চলেছেন, রয়েছে ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রচুর চাকরি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা, পেট্রোল ডিজেলের দাম কমার মতো একাধিক বড় বড় সুখবর। ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও দেওয়া হয়েছে দুটি বিরাট বড় সুখবর। অন্যদিকে আবার সন্দেশখালী কাণ্ডে এবার সরাসরি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন নির্যাতিতারা। এইদিকে এক দেশ এক নির্বাচন নিয়েও উঠে এসেছে এক বিরাট ভয়ঙ্কর আইন। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সন্দেশখালী কাণ্ডে এবার দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা, মুখ ঢেকে রাষ্ট্রপতি ভবনে নির্যাতিতারা। নির্বাচনী বন্ড থেকে কার ঘরে কত টাকা ঢুকেছে প্রকাশ্যে এলো তৃণমূল বিজেপি সবার তথ্য। দিদির রক্তটা মুছে দেওয়ার কথা কারো কি মনে হয়নি? কেঁদে ফেললেন সোনালী গুহ। 1 এপ্রিল থেকেই বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম। নিউজ 18 অপিনিয়ন পোল, বিজেপি একাই 350, এনডিএ 400 পার। ইন্ডিয়া ঝুলিতে কত থাকবে জানবো বিস্তারিত। লোকসভা ভোট ঘোষণা আজ শনিবার, জানালো নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট। সিবিআই এবং এনসিআরবি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ চালু উদ্বোধন করলেন অমিত শাহ। বিজেপি সাংসদ অর্জুন সিং যোগ দিলেন বিজেপিতে, সঙ্গে তৃণমূল সাংসদ দিব্যেন্দুও। কেন তৃণমূলে যোগ দিয়েছিলেন? বিজেপির সদর দপ্তরে বসেই ফাঁস করলেন অর্জুন সিং। বিজেপিতে পা দিয়েই অর্জুন বললেন, তৃণমূলের অত্যাচার চোখে দেখা যায় না। সিএএ অসাংবিধানিক ঘোষণার দাবিতে 200-র বেশি মামলা শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি। বড় আপডেট হাওয়া অফিসের। সিএএতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা কি দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন, খোলসা করলেন অমিত শাহ। শুধু পেটিএম নয়, এবার শাস্তির মুখে বন্ধন ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। বাইক, 4 চাকা বা টোটো, ইলেকট্রিক গাড়ি কিনলেই 50,000 টাকা ছাড় ঘোষণা কেন্দ্রের। হাঁক ডাক করেও ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেলেন নওশাদ সিদ্দিকী। মাসে মাসে মিলবে 30,000, 12 পাস করলেই চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে 3,000, বিরাট দাবি শুভেন্দুর। লিটার পিছু 2 টাকা করে কমল পেট্রোল ডিজেলের দাম। এইদিকে আবার বলা হয়েছে সিএএ প্রত্যাহার করা হবে না, কোনো রাজ্য আটকাতে পারবে না ঘোষণা অমিত শাহের। গোপন ডেরায় লুকিয়েও হলো না শেষ রক্ষা। শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত ইডির। পিছন থেকে ধাক্কা মারা হয় মুখ্যমন্ত্রীকে। দুর্ঘটনা নিয়ে বড় আপডেট এসএসকেএম এর। এবার রাজ্যে হবে 1,500 জন শিক্ষক নিয়োগ। ভোটের মুখেই বড়সড় আপডেট পিএসসির। 2 বার উচ্চ মাধ্যমিক দিতে হবে দ্বাদশের পড়ুয়াদের। বদলে যাওয়া নিয়মকানুন সব স্তরে জানালো সংসদ। বঙ্গে তৃণমূল না বিজেপি, কার ঝুলিতে বেশি আসন থাকবে? ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। নিউজ 18-এর জনমত সমীক্ষায় চওড়া হাসি বিজেপির। বাংলায় চিন্তা বাড়ল তৃণমূলের। গলা কাটা দামে সরকারি চাকরি বিক্রি হয়েছে বলছে নিয়োগ মামলায় বিচারপতি সিনহা
সিনহার নির্দেশনামা, পিছন থেকে ধাক্কা অভিযোগ খোদ মমতার তৈরি বিশেষ তদন্তকারী দল, ভোটের আগে সরকারের উপহার, ইবি কিনলে মিলবে 50,000 টাকা পর্যন্ত ভর্তুকি। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, কিভাবে কপালে চোট মুখ্যমন্ত্রীর, ধাক্কা রহস্যের ব্যাখ্যা দিল তৃণমূল। তো কিভাবে আঘাত লাগলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই পিছন থেকে ধাক্কার ব্যাখ্যা দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। এবার এই ধাক্কা রহস্যে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাঁজা। জানালেন পুশ ফ্রম বিহাইন্ড শব্দের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। শশী পাঁজা বললেন বিষয়টা সিনকোপ, অনেক সময় হঠাৎ করে মূর্ছে যাওয়ার ঘটনা ঘটে, এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের ব্যাখ্যা দিতে গিয়ে এসএসকেএম এর তরফে বলা হয়েছিল পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ পিছন থেকে ধাক্কা, জানিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয় বিভিন্ন মহলে, রীতিমতো বিতর্ক তৈরি হয়। বাড়িতে কিভাবে ধাক্কা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে সকালে এসএসকেএম এর তরফে এই ধাক্কার ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এবার এই ইস্যুতে মুখ খুললেন শশী পাঁজা, বললেন বিষয়টা সিনকোপ, অনেক সময় হঠাৎ করে মূর্ছে যাওয়ার ঘটনা ঘটে, এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই। শরীরের মধ্যে আচমকা অস্থিরতা দেখা দেয়, সেই সময় কেউ পড়ে যেতেই পারে। শশী পাঁজার বক্তব্য অনুযায়ী সেরকমই কোনো কারণে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, যার জেরে কপালে চোট লেগেছে, এর সঙ্গে কারো পিছন থেকে ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই। এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এই দিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এমনটাই খবর। রাতে বাড়িতে আচমকাই কপালে চোট পান মুখ্যমন্ত্রী, তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় এসএসকেএমে। প্রাথমিক চিকিৎসার পর রাতেই ফিরেছেন বাড়িতে, তবে এখনও চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি। তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট, নিউজ 18 জনমত সমীক্ষায় চওড়া হাসি বিজেপির, বাংলায় চিন্তা বাড়ল তৃণমূলের। তো লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল। নিউজ 18 সমীক্ষা চওড়া করবে বিজেপির হাসি। নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন আবকি বার 400 পারের। নিউজ 18 মেগা ওপিনিয়ন পোলে বিজেপির সেই লক্ষ্য পূরণের আভাস। আবার পশ্চিমবঙ্গে সমীক্ষার ফলাফল উদ্বেগ বাড়াবে তৃণমূল কংগ্রেসের, কারণ বলা হয়েছে নিউজ 18 ওপিনিয়ন পোল অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে 543টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিততে পারে 411টি আসনে, ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে 105টি আসন, অন্যান্যরা পেতে পারে 27টি আসন। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট কার্যকরী হচ্ছে না, তৃণমূল কংগ্রেস 42টি আসনে লড়ছে, বাম কংগ্রেসের আসন সমঝোতাও হয়নি, বিজেপি 20টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি 22টিতেও দেবে। আসানসোল আসনে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে। এই আবহে বাংলায় তৃণমূল যে ধাক্কা খেতে চলেছে তেমনই আভাস মিলেছে। 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন, বিজেপি 18টি, 2টি আসন ছিল কংগ্রেসের দখলে। নিউজ 18 ওপিনিয়ন পোলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আসন বাংলায় বেড়ে 25টি হতে পারে, তৃণমূলের আসন সংখ্যা কমে নেমে আসতে পারে 17তে, কংগ্রেস এবং বামেরা একটি আসনেও জিততে পারবে না বলে আভাস মিলছে। এদিকে আজকের আরও একটি বড় খবর, কেন তৃণমূলে যোগ দিয়েছিলেন, বিজেপির সদর দপ্তরে বসেই ফাঁস করলেন অর্জুন সিং। তো দলের কর্মীদের বাঁচাতেই তৃণমূলে যোগ দিয়েছিলাম, বাংলার সব বিধানসভাতে সন্দেশখালী রয়েছে, মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, বিজেপিতে যোগ দিয়েই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিং। কার্যত একই বক্তব্য উঠে এলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর বক্তব্যেও। বলেছেন বাংলার মা বোনেদের কোনো সম্মান নেই, সন্দেশখালীতে যা ঘটেছে তার নিন্দার কোনো ভাষা নেই বলেও মন্তব্য করেছেন তমলুকের বিদায়ী সাংসদ। এদিকে বছরখানেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরে আসছিলেন অর্জুন সিং, কিন্তু ব্যারাকপুর লোকসভা আসন থেকে এবার তাকে প্রার্থী করেনি শাসক দল। আর এরপরেই বিদ্রোহী হয়ে ওঠেন অর্জুন, ক্ষোভ উগড়ে দেন, এমনকি তৃণমূলে যোগদান করা ভুল হয়েছে বলেও মন্তব্য করতে দেখা যায় ব্যারাকপুরের প্রভাবশালী এই নেতাকে। যদিও তৃণমূলের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হন। ভোটের ময়দানেই ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে দেখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সিএএ অসাংবিধানিক ঘোষণার দাবিতে 200-র বেশি মামলা, শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। তো সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হতেই এর বিরোধিতা করে একের পর এক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। নতুন আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ভারতীয় মুসলিম লীগ, ডিওয়াইএফআই এর মতো একাধিক সংগঠন। সেই মামলাগুলি গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আগামী 19শে মার্চ মঙ্গলবার সবকটি মামলা একত্রিত করে শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সিএএতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা কি দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন, খোলসা করলেন অমিত শাহ। তো নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাওয়ার পর কী কী সুবিধা মিলবে, ভারতের অন্য সমস্ত নাগরিকত্বের মতোই সমান অধিকার পাবেন
পাবেন কি তারাও, এমনটাই প্রশ্ন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। একটি সংবাদ সংস্থার সাক্ষাৎকারে সিএএ সংক্রান্ত সমস্ত প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছেন অমিত শাহ। সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাবেন তাদের কি আলাদা কোনো পরিচয় হবে? সমস্ত ক্ষেত্রে কি তাদের সেই আলাদা পরিচয় বহন করতে হবে? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের আর 5 জন সাধারণ নাগরিকের মতোই অধিকার পাবেন সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া শরণার্থীরা। তাদেরও ভারতের নাগরিক হিসেবে সম্মান দেওয়া হবে। আমার আপনার মতোই এদেশের সমস্ত সাংবিধানিক অধিকার পাবেন তারাও। সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে কি ভোটে দাঁড়ানো সম্ভব? এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের মারফত ভারতের নাগরিক হলে তারা ভোটেও লড়তে পারবেন, এমএলএ এমপি হতে পারবেন, তারা মুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও হতে পারবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হাঁকডাক করেও ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেলেন নওশাদ সিদ্দিকী। তো বাংলায় একটা বহুল প্রচারিত প্রবাদ আছে, যে মেঘ গর্জায় সে বর্ষায় না। লোকসভা ভোটের আগে যা আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য বিশেষভাবে প্রযোজ্য। অনেক আগে থেকেই নওশাদ বলে আসছিলেন তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন। অভিষেককে হারানোর ওপেন চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি, কিন্তু হাঁকডাক করেও ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেলেন নওশাদ। আইএসএফের প্রাথমিক প্রার্থী তালিকায় সেই ডায়মন্ড হারবার কেন্দ্রই নেই। 8 আসনে আইএসএফ প্রার্থী দিচ্ছে বলে ঘোষণা করেছে, সেই 8 আসনের মধ্যে নেই ডায়মন্ড হারবারের নাম। বামেদের সঙ্গে আলোচনার পর ডায়মন্ড হারবার কেন্দ্রটি সিপিএমের জন্যই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব। রাজনৈতিক মহল মনে করছে ডায়মন্ড হারবারে অভিষেককে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব বটে। আর সেটা বুঝেই পালিয়ে গেলেন নওশাদ, এখন যাদবপুর করে লাফাচ্ছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, গোপন ডেরায় লুকিয়েও হলো না শেষ রক্ষা। শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত ইডির। তো বিঘার পর বিঘা জমির পর এবার শাহজাহানের দুটি বিলাসবহুল গাড়ির হদিশ পেল ইডি। এক ঘনিষ্ঠের গোডাউনের আড়াল করা হয়েছিল এই গাড়ি, এমনটাই খবর। এই দিন শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ টালবাহানার পর অবশ্য সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। শাহজাহানকে জেরা করে তার গতিবিধি বুঝতে চাইছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে ইডি আধিকারিকরা সরবেরিয়ায় একাধিক জায়গায় হানা দেয়। সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখের বাড়িতে হানা দেয় ইডি। তার গোডাউনেই মিলল শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ি। জানা গিয়েছে ওই গাড়িগুলো খোলার জন্য মেকানিক ডাকা হয় ইডির তরফে। লক ভেঙে গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে ইডি, নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়। তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হবে গাড়ি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সন্দেশখালী কাণ্ডে এবার দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা, মুখ ঢেকে রাষ্ট্রপতি ভবনে নির্যাতিতারা। তো সন্দেশখালী ঘটনায় এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে এলেন নির্যাতিতারা। সকালে সন্দেশখালী থেকে মোট 11 জন দিল্লিতে এসে পৌঁছান। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তারা। এই প্রসঙ্গে সেন্টার ফর এসএসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডক্টর পার্থ বিশ্বাস জানিয়েছেন, সন্দেশখালীর কাণ্ড নিয়ে ক্ষতিগ্রস্তরা আজ ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি পুরো বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি এটাও জানিয়েছেন, এই দিন সন্দেশখালী থেকে মোট 11 জন নির্যাতিতা এসেছিলেন, তাদের মধ্যে 5 জন মহিলা এবং 6 জন পুরুষ। তো দেখুন আজকের অন্তিম আপডেট, নির্বাচনী বন্ড থেকে কার ঘরে কত টাকা ঢুকেছে প্রকাশ্যে এলো তৃণমূল বিজেপি সবার তথ্য। তো কোন দল নির্বাচনী বন্ডে কত টাকা পেয়েছে সব তথ্য এবার জনসমক্ষে আনলো জাতীয় নির্বাচন কমিশন। কোন দলের কতটা লক্ষ্মী লাভ হয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সব তথ্য এবার প্রকাশ্যে। কোন কোন দল নির্বাচনী বন্ড থেকে সব থেকে বেশি লাভবান হয়েছে জানলে চমকে যাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে দেওয়া তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী লাভবান দলের দিক থেকে প্রথমেই রয়েছে বিজেপি। বিজেপির মতো সর্বভারতীয় দল যেমন তালিকায় রয়েছে, আঞ্চলিক দলও কিন্তু পিছিয়ে নেই। জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রকাশ্যে আনা তথ্যের হিসেব অনুযায়ী দ্বিতীয় সবথেকে লাভবান দলই হলো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের থেকেও বেশি লক্ষ্মী লাভ হয়েছে তৃণমূলের। যে তথ্য এবং পরিসংখ্যান প্রকাশ্যে আনা হয়েছে তা অনুযায়ী ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে ঢুকেছে 6061 কোটি টাকা। তৃণমূলও খুব একটা পিছিয়ে নেই। নির্বাচনী বন্ডের থেকে তৃণমূলের লক্ষ্মী লাভ হয়েছে 1610 কোটি টাকা। তৃতীয় সর্বাধিক লাভবান দল কংগ্রেস। কংগ্রেসের ঘরে নির্বাচনী বন্ডের মাধ্যমে ঢুকেছে 1422 কোটি টাকা। এই গেল সব থেকে বেশি লাভবান 3 দলের কথা। এছাড়া আরও বেশ কিছু আঞ্চলিক রাজনৈতিক দলও দারুণভাবে লাভবান হয়েছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।